নশ্বর এই পৃথিবীতে আমরা কেউ থাকব না, থেকে যাবে আমাদের নিজস্ব কর্মগুলো। অসীমের পথে পা বাড়াবার পূর্বে মানুষের ভেতরের যে একান্ত কথাগুলো, তারই শিল্পরূপ আমাদের আজকের টপিক সোনার তরী, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের আজকের টপিক সোনার তরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই পুরো পাঠ জুড়ে থাকব আমি শাহিদ রহমান রাহাত, শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের ক্লাসে শুরু যাই। প্রথমেই আমাদের কবি পরিচিতি। কবি পরিচিতি নিয়ে একটা অ্যালার্জি কাজ করে সবার, যে কবি পরিচিতি আমরা পড়তে চাই না। কিন্তু আজকে আমরা মাত্র কয়েকটা কিওয়ার্ড সাজিয়েছি, যেটি আমাদের সোনার তরী অংশে যে কবি পরিচিতিটি আছে আমরা সেটুকু পড়ব। অপরিচিত অংশে আরেকটু কবি পরিচিতি আছে, সেটা আমরা আজকে পড়ব না। আজকে আমরা সেইটুকুই পড়ব যতটুকু আমাদের সোনার তরীর অংশে আছে, এবং এই কবি পরিচিতিটাকে একদম ছোট করে আমরা কয়েকটা কিওয়ার্ডের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে শুরুতেই কবি পরিচিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে এবং তার জীবনাবসান ঘটে 1941 সালের 7ই আগস্ট। তাহলে দুটিই কিন্তু 7 তারিখ, এবং এটা মনে রাখার জন্য খুব একটা কষ্ট হবে না আশা করি, যে জন্ম মৃত্যু সাল আর তারিখটা হলো দুটোই 7 তারিখ, একটা হলো মে মাস আর একটি হলো আগস্ট মাস। যদি জন্ম মে মাসে, তাহলে মনে রাখবে যে মে আগে এবং আগস্ট হলো পরে, তাহলে আগস্ট মাসে হলো মৃত্যু। এভাবে একটা মনে রাখা যায়। এরপর রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগ বলতে কি বোঝাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম শুরু এবং শেষ, তার এই সাহিত্য কর্মের পুরো সময়কালটাকে রবীন্দ্র যুগ বলা হয়। রবীন্দ্রনাথ যে সময়টুকুতে সাহিত্য রচনা করেছে, এই যে পুরো সময়টাকে বলা হয় রবীন্দ্র যুগ। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য রচনার সময়কাল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য রচনার সময়কালকে আমরা কি বলছি? রবীন্দ্র যুগ। এরপর বলছে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যগুলো, এই সাহিত্যগুলোতে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো মানব ধর্মের জয়, আরেকটি হলো সৌন্দর্য তৃষ্ণা। এই দুইটি জিনিস হলো রবীন্দ্র সাহিত্যের মূল বিষয়। রবীন্দ্র সাহিত্যের মূল বিষয়। রবীন্দ্র সাহিত্যের মূল বিষয় হলো মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। এরপরে আসি বিশ্বভারতী। বিশ্বভারতী এটি একটি বিশ্ববিদ্যালয়, যেটি প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। এবং বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর নিজের প্রাতিষ্ঠানিক কোনো ওই ধরনের শিক্ষা ছিল না, এবং তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অনেক বেশি অপছন্দ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বলতে এমনটা নয় যে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অত বেশি গুরুত্ব দেননি, কিন্তু তিনি নিজে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন, যে বিশ্ববিদ্যালয়টা আসলে গতানুগতিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো না, এবং ওইটা একটা অন্য পরিবেশে অন্য আবহে পড়াশোনা করানো হয়। তাহলে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়ের নাম হলো বিশ্বভারতী। এরপর আছে 15 বছর বয়স। 15 বছর বয়স এই টপিক, এইটুকু আমরা টপিকটা মনে রেখেছি। 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। তাহলে প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় তার এই 15 বছর বয়সে। তাহলে 15 বছর বয়স যদি আমরা বলি, 1861 সাথে 15 যোগ করলে কত হবে? সেটা তাহলে আমরা বলতে পারবো 1876 সালে তার বনফুল প্রকাশিত হয়। তাহলে আমাদের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষা কিংবা অ্যাডমিশনে যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে অ্যাডমিশনে মোটামুটি একটু ক্রিটিক্যাল আসে, কিন্তু যখন আমরা এইচএসসি দেব,
সেক্ষেত্রে কিন্তু বইয়ের মধ্যে থেকে আসে। তাহলে বইয়ের মধ্যে থেকে আসলে যদি ওখানে বইতে বলা আছে 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়, কিন্তু পরীক্ষায় যদি দিয়ে থাকে যে বনফুল কাব্য কত সালে প্রকাশিত হয়, তাহলে তোমায় একটু বুদ্ধি খাটিয়ে ওই যে তার জন্ম যেহেতু তুমি জানো, তার সাথে 15 যোগ করে দিবে, তাহলেই তুমি কিন্তু সালটা পেয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি আর কি। এরপর আছে গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেছেন এবং গীতাঞ্জলি প্লাস অন্যান্য কাব্য থেকে একটা সংকলন নিয়ে সং অফারিংস এটা তিনি সংকলন করেন এবং এই সংকলনের কারণে তিনি নোবেল পুরস্কার পান। নোবেল পান এটা কত সালে? 1913 সালে। তিনি 1913 সালে নোবেল পান কিসের জন্য? গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়, স্ব-অনুদিত মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এটা অনুবাদ করেছেন। স্ব-অনুদিত সং অফারিংস এর কারণে তিনি নোবেল পুরস্কারটি পান। এবং ছোট গল্প, এই যে একটা ছোট্ট একটা টপিক দিয়ে রেখেছি, ছোট গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক। তার প্রথম ছোট গল্প হলো আমরা জানি ভিখারিণী, এবং আমরা তাহলে বলতে পারি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ভিখারিণী। তো এভাবে আমরা আসলে এক্সট্রা ইনফরমেশন গুলো মাথার মধ্যে রাখতে পারি, যেটা আসলে পরীক্ষার জন্য এবং নিজের নলেজ বৃদ্ধির জন্য খুবই ভালো। এরপরে আমাদের এই অংশটুকু মোটামুটি সবার মনে থাকে। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে তিনি কোন কাব্যগ্রন্থ রচনা করেছে, কোন নাটক রচনা করেছেন, কোন উপন্যাস রচনা করেছেন, এই জায়গাটায়। তো আমাদের যে কবি পরিচিতি, সোনার তরীর অংশের যে কবি পরিচিতি, এখানে শুধু তার কাব্যগ্রন্থ আর কাব্যনাট্যগুলো দেয়া আছে। তাহলে কাব্যগ্রন্থ কোনগুলো কতগুলো, তার অনেক কাব্যগ্রন্থ আছে, আমরা জানি তার অনেক কবিতা আছে, প্রায় তার অনেক গান আছে, গীতবিতান আছে, কিন্তু আমাদের বইতে কবি পরিচিতি অংশে যতটুকু দেয়া আছে আমরা ততটুকু পড়ব। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানসী, জন্মদিন, খনিকা, বলাকা, পুনশ্চ, চিত্রা, সোনার তরী, শেষ লেখা, এই যে অংশটা, এই অংশটি মনে রাখা বেশ কঠিন, যে এইগুলোর সাথে আবার ওই যে নাটকগুলো গুলিয়ে যায়, এগুলোর সাথে আবার উপন্যাসগুলো গুলিয়ে যায়। সো এটা মনে রাখার জন্য আমি একটা ছোট একটা গল্প বলবো তোমাদের সাথেই। সো তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে। ধরো মানসী একটা মেয়ের নাম। মানসী অবশ্যই একটা মেয়ের নাম, আমরা আমাদের চারপাশে দেখি। মানসী তার জন্মদিনে, তাহলে মানসীর জন্মদিন, কার জন্মদিন? মানসীর জন্মদিনে তার ফ্রেন্ড, তার আরেকটা বান্ধবী, তার নাম হলো খনিকাকে দাওয়াত দিল। তো মানসীর জন্মদিনে খনিকা তার বাসায় আসলো। তাহলে আমরা তিনটা নাম পেলাম, মানসী, জন্মদিনে এবং খনিকা। মানসীর জন্মদিনে খনিকা যখন আসলো, তো জন্মদিনে আসার পর কি হলো, খনিকাকে বললো চল দোস্ত আমরা একটা সিনেমা দেখে আসি। তাহলে এই যে সিনেমা দেখতে যাওয়া, এবং ঢাকায় একটা সিনেমা হল আছে, সিনেমা হলের নাম হলো বলাকা। এই সিনেমা হলে মানসী আর খনিকা গেল সিনেমা দেখতে। কবে গেছে? মানসীর জন্মদিনে গেছে। তখন পুনশ্চ নামের একটা সিনেমা চলতেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা সিনেমা আছে পুনশ্চ। তো সেই পুনশ্চ নামের একটা সিনেমা কিন্তু সিনেমা হলে চলতেছে। কোন সিনেমা হলে? বলাকা সিনেমা হলে। কবে গেছে? জন্মদিনে। কারা কারা গেছে? মানসী গেছে এবং খনিকা গেছে। এই যে পুনশ্চ সিনেমা দেখার পর তাদের সিনেমা শেষ, তাদের মনে হলো যে না, ভালো সিনেমা দেখেছি, এখন আমরা একটু কোথাও যাই, একটু ঘুরে আসি, কোনো একটা নদীর পাড়ে যাই। তখন তারা চিত্রা নদীর পাড়ে গেল। চিত্রা একটা নদী, আমরা নাম জানি। চিত্রা নদীর পাড়ে তারা যাওয়ার পর, নদীতে তো আর সাইকেল দিয়ে ঘোরা যায় না, তাই না? নদীতে হেঁটে হেঁটেও ঘোরা যায় না, নদীতে একটা নৌকা নিতে হয়। সো তারা একটা সোনার তরী নিল, রাইট? সোনার তরী নিয়ে নদীর মধ্যে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ আকাশে বৃষ্টি, একদম নদী উথাল পাতাল হয়ে গেল, হঠাৎ তাদের নৌকা ডুবে যেতে লাগলো। তখন এই মানসী এবং খনিকা একটা নোট লিখলো যে মাঝি তো সাঁতার পারে, ওরা সাঁতার পারে না, তো মাঝিকে দিল যে আমাদের এই ঠিকানায় আমাদের পৌঁছে দিও আমরা যদি অসুস্থ হয়ে যায়। এই যে তারা যে লেখাটা লিখলো নদীতে ডুবতে ডুবতে, সেটাই তাদের শেষ লেখা।
তাহলে এই যে মানুষের জন্মদিনে ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, চিত্রা, সোনার তরী এবং শেষ লেখা, এই যে গল্পটা, এটা কোনো গল্প না, এটা কোনো বাস্তব ঘটনা না, কিন্তু এই যে মনে রাখার জন্য মানুষই তার জন্মদিনে ক্ষণিকার সাথে কোথায় গেল, সিনেমা হল, কোন সিনেমা হল, বলাকা সেখানে কি সিনেমা চলছে, পুনশ্চ, পুনশ্চ সিনেমা দেখে তারা চিত্রা নদীর পাড়ে গেল, সোনার তরী নিয়ে ঘুরতে ঘুরতে ডোবার সময় তারা একটা লেখা লিখলো, সেটা হলো শেষ লেখা। এই কয়টা তার কাব্যগ্রন্থ। তাহলে এই যে এই কয়টা হলো তার কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ, এই যে কাব্যগ্রন্থটা তুমি মাথার মধ্যে রাখা দিছো, এটা আলহামদুলিল্লাহ তোমার আর কোনোদিন বলবা না। ওকে, তাহলে চেষ্টা করবে যে এটা মাথার মধ্যে রাখার জন্য। এবং আমি এটা কোনো গল্প লিখে দিইনি, কোনো ছন্দও লিখে দিইনি, আমি জাস্ট ওই যে বইতে যেভাবে দেয়া আছে আমি সেভাবেই লিখেছি, জাস্ট তোমাকে একটু মিলিয়ে দিলাম। এভাবে মিলিয়ে দিলে আসলে তুমি নিজেও সহজে মনে রাখতে পারবে। তাহলে কাব্যগ্রন্থগুলো আমরা শিখে ফেললাম। এরপর দেখো কাব্যনাট্য। কাব্যনাট্য বিষয়টা কি? কাব্যনাট্য হলো দেখতে কবিতার মতো কিন্তু নাটক, কবিতার মতো করে লেখা নাটক, সেটাকে বলা হয় কাব্যনাট্য। বিসর্জন, চিত্রাঙ্গনা, এই দুইটা কাব্যনাট্যের কথা আমাদের পাঠ্য বইতে যুক্ত করা আছে। এরপর আছে কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। ভিন্ন স্বাদের রচনা বলতে এটা একটা অন্য স্টাইলের কাব্য, এটাও কাব্য কিন্তু একটা অন্য স্টাইলের, একটা আলাদা ফ্লেভার, রবীন্দ্র ফ্লেভারের না। যেমন রবীন্দ্রনাথের গান শুনলে আমরা বুঝতে পারি যে দূরে কোথাও ধীরে যদি গান বাজে তাহলে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা মনে হয় রবীন্দ্রসঙ্গীত। তো রবীন্দ্রসঙ্গীতের একটা আলাদা টাইপ আছে, তো সেখানে এই টাইপ থেকে আলাদা ভিন্ন স্বাদের একটা রচনা, সেটা হলো কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। তাহলে আমাদের যে কবি পরিচিতি অংশটা, কবি পরিচিতি অংশটা খুবই ছোট, খুবই সুন্দর। তাহলে এই যে 1861 সালে 7 মেতে তার জন্ম এবং 1941 সালে 7 আগস্টে তার মৃত্যু, এই যে এই পুরো সময়কাল রবীন্দ্র যুগ, মানব ধর্মের জয়, সৌন্দর্য তৃষ্ণা, বিশ্বভারতী, 15 বছর বয়স, গীতাঞ্জলি, ছোট গল্প, আর এই কয়টা কিওয়ার্ড দেখলে তোমাদের আশা করি এই পুরো ঘটনাটা মনে পড়বে। এবং আমাদের যে কবি পরিচিতি অংশে যতটুকু দেয়া আছে আমি পুরোটাই কভার করে দিয়েছি। এর বাইরে থেকে এইচএসসিতে এইখান থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আহ খুবই কম আর কি। ওকে, নাই বলা যাবে না। এরপরে আছে সোনার তরী, আমাদের মূল কবিতা। সোনার তরী কবিতাটা একটা বিখ্যাত কবিতা, এবং সোনার তরী কবিতার আবেদন শত বছর ধরে শত শত সাহিত্যিক, শত শত সমালোচক এই সোনার তরী কবিতাকে নানাভাবে ব্যাখ্যা করেছে, নানা আঙ্গিকে নিয়েছে, নানা ধরনে বিশ্লেষণ করেছে। এই যে সবগুলো ধরন আমরা একটা আন্দাজ নিব, আমরা সবগুলো ধরন কিভাবে হতে পারে, এইখানে আসলে মূল কথাটা কিভাবে বলা আছে সেই বিশ্লেষণগুলো করব। তাহলে শুরুতে আমরা চলে যাই সোনার তরীতে, এবং এটা কিভাবে লিখছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুরুতেই বলছেন, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। তাহলে আমরা সোনার তরী সম্পর্কে এখানে বলে রাখি যে এখানে একটা আক্ষরিক অর্থ আছে। আক্ষরিক অর্থ হলো ওই লাইনটা দ্বারা, ওই শব্দগুলো দ্বারা আবিধানিক ভাবে কি বোঝায়। ধরো হাত, আবিধানিক অর্থ, আক্ষরিক অর্থ, আর ধরো যে রূপক অর্থ, কিংবা রূপক অর্থ না বলে যদি আমরা বলি গৌণ অর্থ বা অন্য কোনো অর্থ, সেটাতে আমরা যদি যাই, দেখো হাত শব্দটা আমি যদি বলি আমার হাত ভেঙে গেছে, তার মানে আমার হাতটা ভেঙে গেছে। কিন্তু আমি যদি বলি যে আমার হাত অনেক লম্বা, আমি যে কোনো কিছু করতে পারি, তার মানে আমার হাত দ্বারা ক্ষমতা বোঝাচ্ছে। তাহলে এই যে হাত শব্দটা দ্বারা কখনো ক্ষমতা বোঝাচ্ছে। সো এই যে এটা কিন্তু রূপক বলা যায় না ওইভাবে, কিন্তু ব্যাপার হলো যে একটা শব্দ দ্বারা, একটা কথা দ্বারা অন্য অনেক কিছু মিন করে। তো আমরা এই যে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা, এটা একটা রূপক কবিতা। রূপক কবিতা যে একটা দৃশ্য দেয়া থাকে, সেই দৃশ্যের অন্তরালে অন্য কোনো কথা বলে যায়। তো আমরা সেই অন্য কোনো কথাগুলো আজকে পড়বো। শুরুতেই বলছে, গগনে গরজে মেঘ, ঘন বরষা। তাহলে তুমি চিন্তা করো, গগনে বলতে আকাশে, তুমি একটা ধরো আকাশ এখানে আঁকা, এখানে যদিও এটা আকাশ হয় নাই, তারপরেও আমি বলছি এটা আকাশ, তুমি মেনে নেওয়া এটা আকাশ। তাহলে আকাশে কি করছে? মেঘ গর্জন করছে। মেঘ মেঘ কি করছে? গর্জন করছে। গগনে গরজে মেঘ, দুইটা মেঘ গর্জন করছে। তাহলে গরজে মানে কি? গর্জন করা। আর গগন শব্দের অর্থ তো আকাশ, তোমরা জানো। গগন শব্দের অর্থ হলো আকাশ। আকাশে মেঘ গর্জন করছে, ঘন বর্ষা। বর্ষা মানে বৃষ্টি বা বর্ষাকাল যেটা বলছে। তাহলে আকাশে তুমি চিন্তা করো,
গগনে গরজে মেঘ, আকাশে মেঘ গর্জন করছে এবং ঘন বর্ষা, অনেক ঘন বৃষ্টি পড়ছে। এমনি ইলশে গড়ি না, কিছু ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে এমন না। তো এই যে অবস্থা, আকাশে প্রচন্ড মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচন্ড বৃষ্টি পড়ছে, ঘন বৃষ্টি, একদম প্রতিটা ফোঁটা যেন 1 লিটার করে পানি নিয়ে আসতেছে, এত বৃষ্টি। কুলে একা বসে আছি, নাহি ভরসা। ধরো যে একটা মানুষ একটা নদীর কূলে বসে আছে এবং আকাশে প্রচন্ড মেঘ গর্জন করছে, তাহলে এখানে কূলে একা বসে আছি, নাহি ভরসা। তাহলে এই যে একা বসে আছে, ভরসা মানে কি? কোনো বিশ্বাস নাই, বা যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, কূলটা ভেঙে যেতে পারে এই বর্ষার কারণে। সো এই জায়গাটা দ্বারা তুমি দেখো এটা কিন্তু একটা প্রতিকূল সাইন, একটা প্রতিকূলতা বোঝায়। তাহলে এই জায়গাটা কেমন বোঝায়? প্রতিকূলতা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে আমরা যদি কল্পনা করি আকাশে মেঘ গর্জন করছে এবং ধরো এটা একটা নদীর পার, এখানে একটা মানুষ, হ্যাঁ, এখানে একটা মানুষ আছে, এই যে মানুষটা একা নদীর পাড়ে বসে আছে, তার কোনো ভরসা নাই, যে কোনো সময়ে পাড়টা ভেঙে যেতে পারে। এই যে এই অবস্থাটা একটা প্রতিকূল অবস্থা। আমরা যদি এই মানুষটাকে একজন বৃদ্ধের সাথে তুলনা করি, একজন বৃদ্ধ মানুষ হিসেবে তুলনা করি, যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। একজন বৃদ্ধ মানুষ, সে কূলে বসে আছে, অর্থাৎ তার জীবনের কূলে। বৃদ্ধ মানে কি? তার এই জীবন, পূর্ববর্তী জীবন একটা সোনালী অতীত, অনেক কাজ কর্ম সংসার সবকিছু সামলিয়ে আসছে, এবং পরের জীবনটা মৃত্যু। বৃদ্ধের সামনেই কিন্তু মৃত্যু থাকে। আমরা জানি না মৃত্যু কখন কার হবে, কিন্তু মূল কথা হলো যে বৃদ্ধের সামনেই কিন্তু মৃত্যু থাকে। সেটা বলছে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। একজন বৃদ্ধ মানুষ, সে তার জীবনের কিনারায় এসে বসে আছে। আমরা আক্ষরিক অর্থ বলছি না, এটা আমরা রূপক অর্থ বলছি, যে জীবনের কিনারায় এসে বসে আছে, কূলে কোনো ভরসা নাই, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। রাশি রাশি বলতে এই শব্দটা বারবার ব্যবহার করার পরে আধিক্য বোঝাচ্ছে। এবং ভাড়া ভাড়া কি? ওই যে ধান রাখার পাত্র। এখন তো ধরো যে বস্তায় ভরে, কিংবা বিভিন্ন ধান সংরক্ষণাগার আছে, সরকারি বিভিন্ন জায়গা আছে, সেগুলোতে ধান রাখে। কিন্তু আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে একটা করে ভাড়া থাকতো। সেই ভাড়াটা হইলো বাঁশ দিয়ে তৈরি এবং মাটির লেপ দেয়া, মাটি দিয়ে মানে তৈরি করা। সে এই ভাড়া হলো ধান রাখার পাত্র, ধান রাখার পাত্র। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, মানে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এই যে কৃষক, আমরা বলছি যে এই কৃষক যেখানে বসে আছে, এই যে এগুলো ধরো ধান, এগুলো ধরো ধান, তাহলে এই যে ধানগুলো তার কাটা শেষ। তার মানে কি? যে একজন বৃদ্ধ, তার জীবনের সমস্ত অর্জনগুলো করা শেষ। এই যে ধান, এই ধানগুলো, এই ধান দ্বারা কি বোঝাচ্ছে? এই ধান দ্বারা তার অর্জনগুলো বোঝাচ্ছে। একজন বৃদ্ধ মানুষের জীবনের সমস্ত কাজ শেষ হয়ে যায়। সে তার লেখাপড়া শেষ করে, সে তার চাকরি শেষ করে, সে তার সন্তান প্রতিপালন শেষ করে, তারপরে সে বৃদ্ধ হয়ে যাওয়ার পর এই যে তার জীবনের সমস্ত আয়োজন শেষ, এবং সে একা। এর পরবর্তী ধাপ কি? মৃত্যু। সে বলছে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। কৃষকের ক্ষেত্রে তার এতদিনের যে অর্জন, ধান সব কাটা শেষ। ভরা নদী ক্ষুরধারা খর পরশা। ক্ষুরধারা মানে কি? ক্ষুরধারা শব্দের অর্থ হলো খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো। খুর হলো ওই যে সেলুনে কিংবা যেখানে যে ব্লেড সংযুক্ত থাকে আর কি। তো আগেকার দিনে হলো তো এই ব্লেড, এই জিনিসগুলো ওইভাবে ছিল না। তো খুর হলো মানে ছোট জিনিস, পকেটে ক্যারি করার মতো, কিন্তু খুবই ধারালো। এটা যে ছুঁয়ে দিলে একদম পুরো কেটে যাবে। তো এখানে কৃষকের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীর স্রোতটা খুরের মতো ধারালো, যে এখানে পড়ে গেলে কেটে যাবে। এবং এই যে খরপরশা, এটা হলো কি? এক ধরনের বর্ষা, মাছ ধরে যে বর্ষা দিয়ে, যে ওটা গেথে গেলেই একদম তার মৃত্যু অবধারিত। মানে বর্ষা যে চেনে, গেথে গেলে কি? মৃত্যু অবধারিত। এই যে ভরা নদী খরপরশা, এটা কিসের মতো? ধরো বর্ষা, বর্ষা। এই বর্ষা মানে কিন্তু আবার ওই যে এই বর্ষা না, যে বৃষ্টি বর্ষা। এই বর্ষা মানে ওই যে মাছ ধরার এক ধরনের কাঁটাওয়ালা, যে ছুড়ে দিলে মাছের ভেতরে গেঁথে যায় এবং মাছ সাথে সাথে মারা যায়। তাহলে কৃষকের পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে, এই নদীটা একদম খুরের মতো ধারালো, যে এখানে মানে পড়ে গেলেই
একদম কেটে যাবে এবং বর্ষার মতো খরপরশা একদম ছিন্ন বিচ্ছিন্ন হবে, মৃত্যু অবধারিত, এবং সে তার কুলে বসে আছে, কোনো ভরসা নাই। তাহলে কৃষক যেরকম ভরসাহীন ভাবে তার ধানগুলো নিয়ে ওখানে অপেক্ষা করছে, কৃষকের জায়গায় যদি আমরা একজন বৃদ্ধকে কল্পনা করি, একজন বৃদ্ধ তার জীবনের সমস্ত কাজ শেষ করে সে মৃত্যুর প্রহর গুনছে এবং তার পাশেই মৃত্যু, এই খরধারা খরপরশা, এটা ভয়ঙ্কর, এটা মহাকাল, মহাকালের স্রোত। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এই যে তার জীবনের সমস্ত অর্জনগুলো, তার জীবনের অর্জনগুলোই তো ধান। ধান এখানে কি মানুষের অর্জন বা সোনার ফসল। এই যে এই কাজগুলো করতে করতেই বর্ষা চলে আসলো। বর্ষা মানে কি? প্রতিকূলতা। বর্ষা মানে এখানে বৃদ্ধ অবস্থা বা শেষ সময়টা চলে আসছে বা প্রতিকূল অবস্থা চলে আসছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা। তার ক্ষেত্রটা কেমন? ছোট। একখানি ছোট ক্ষেত আমি একেলা। ক্ষেত মানে কি? ওইখানে ক্ষেত্র। তাহলে দেখো যে মানুষের ক্ষেত্রটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কমে যায়, আবার একদম ছোটবেলাতেও তার ক্ষেত্র কমে যায়। ওই যে মায়ের কোল, ফুপুর কোল, মাটি, দোলনা আর বিছানায় তার ক্ষেত্র। সো একজন মানুষ যখন যুবকে পরিণত হয়, মধ্য বয়সে সে তার সারা দুনিয়া ঘুরে বেড়ায়, আবার বৃদ্ধ বয়সে সে মানুষ, তার ক্ষেত্রটা ছোট হয়ে যায়। কেমন ছোট? সে ঘরে থাকে, সে হয়তো অসুস্থ থাকে, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। তোমরা তোমাদের বয়োবৃদ্ধ আত্মীয় স্বজনকে দেখেছো, তাদের জীবনটা কত ছোট। তুমি এখন আজকে এই জায়গায়, কালো এই জায়গায়, ঘর, স্কুল, মাঠ, কত কিছু করে বেড়াচ্ছ, কিন্তু তোমার ওই বয়োবৃদ্ধ যে আত্মীয়, তোমার দাদু বা নানু বা এই আত্মীয় স্বজন, তারা কিন্তু তাদের ওই যে বৃদ্ধ যারা হয়ে গেছে, তারা কিন্তু তাদের ক্ষেত্রটা ছোট হয়ে গেছে তাদের। সে বলছে যে একখানি ছোট ক্ষেত আমি একেলা। সে বৃদ্ধের ক্ষেত্রেও যেরকম, কৃষকের ক্ষেত্রেও ঠিক এরকম। আক্ষরিক অর্থ হলো কৃষক তার ধানগুলো নিয়ে অপেক্ষা করতেছে এবং তার ক্ষেত্রটা ছোট। এবং বৃদ্ধ দেখো, বৃদ্ধর জীবনটা দেখো, তার ক্ষেত্রটা ছোট। ওই ঘর উঠোন, ঘর উঠোন, ঘর উঠোন, হসপিটাল, ঘর উঠোন। তো এর বাইরে সে যেতে পারছে না, কারণ বাইরেই তো খরপরশা, একদম ক্ষুরধারা স্রোত, মহাকালের স্রোত। মহাকাল বলতে কি? যে মৃত্যু। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এই যে বাঁকা জল, এখানে বাঁকা জল বলতে ওই যে মহাকালের স্রোতিক প্রতীক বলা হচ্ছে। বাঁকা জল হলো কাল স্রোতের প্রতীক। আমরা লিখি কাল স্রোতের প্রতীক। কাল স্রোত কি? মানে সময়ের যে স্রোত, সময় যে বয়ে যাচ্ছে। সময় বয়ে যাওয়া মানে কি? সময় একদম চলে গেলে মৃত্যু অবধারিত। যে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, যে এই সময়টা চলে যাচ্ছে, মহাকালের স্রোত চলে যাচ্ছে, এখন করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। ধরো এই বৃদ্ধ এখানে বসে আছে এবং পরপার বলতে একটা পার আছে, এইখানে একটা ধরো গ্রাম কল্পনা করা হচ্ছে, এখানে একটা গাছ আছে। তাহলে সেখানে গ্রাম কল্পনা করছে, সেখানে একটা গাছ আছে, সেখানে সবকিছু আছে, কিন্তু সেগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে। সো কৃষক তার নদীর এই পার থেকে ওই পারে তাকিয়ে দেখে, তার পরপারে দেখি রাখা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাহলে মসি মাখা মানে কি? মসি, পরপারে দেখে তরু ছায়া। মসি শব্দের অর্থ হলো অন্ধকার, কালো। আর মাখা মানে কালোতে তরু ছায়া। তরু শব্দের অর্থ হলো, তরু মানে হলো গাছ, আর ছায়া মানে তো তোমরা জানো শ্যাডো, এবং মসি মানে কি? কালো, কালো বা কালিমা, কালি, একদম কালি হয়ে আছে মাখা। গ্রামখানি মেঘে ঢাকা। আর পরপারের যে গ্রামটা, নদীর ওই পারের যে গ্রামটা, সেটা কেমন? একদম মেঘে ঢাকা, প্রভাত বেলা এবং সকালবেলা। এইটা আক্ষরিক অর্থ এরকম কৃষক দেখছে। কিন্তু আমরা যদি এই বৃদ্ধকে দিয়ে কল্পনা করি, বৃদ্ধ তার পেছনে সোনালী অতীত, সে তার যৌবন পার করেছে, কৈশোর পার করেছে, কিন্তু বৃদ্ধের সামনে কি? বৃদ্ধের ওই পার কি? বৃদ্ধে দেখছে তার ওই পারে মৃত্যু। সো তোমাকে যদি আমি বলি, তোমাকে আমি প্যারিস নিয়ে যাব, তুমি একটা আইফেল টাওয়ারের ছবি দেখবা। তোমাকে যদি বলি সেন্ট মার্টিন নিয়ে যাব, তুমি একটা সমুদ্রের ঢেউয়ের ছবি দেখবা, প্রবাল দ্বীপের ছবি দেখবা, কল্পনায় ভেসে উঠবে। কিন্তু তোমাকে যদি বলি লোকটা মারা গেছে বা মৃত্যুর দেশে চলে গেছে, তুমি বলতে পারবা সেখানে কোনো পিকচার তোমার কল্পনায় আসে? আসে না। অন্ধকার, ভয়ঙ্কর। সেটাই বলছে তরু ছায়া মসি মাখা, যে গাছের ছায়াটা কেমন? মসি মাখা, ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। সো বৃদ্ধ মৃত্যুর ওই পারে যখন তাকিয়ে দেখছে, তখন বলছে তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। জীবনের শেষে এসে পরপারে দেখে যে সেখানে সে শুধু অন্ধকার দেখা যায়। এখানে আমরা যেটা দেখলাম যে পরপারে দেখেছে, পরপার বলতে আক্ষরিক অর্থ নদীর ওই পার, কিন্তু রূপক অর্থে এটা
জীবনের ওই পার, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। মানে গ্রাম তো একটা সুন্দর, গাছের ছায়া তো সুন্দর, সেটাও ভয়ঙ্কর লাগছে কারণ এটা মৃত্যু। এরপর দেখছে এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে ওই পারেতে অন্ধকার আর এ পারেতে আমার ক্ষেত্রটা ছোট। তার মানে কি, এটা একটা প্রতিকূল অবস্থা। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। একেলা মানে কি, একলা। ওইখানে কৃষক তার সোনার ধান ক্ষেত্রে একা থাকছে, এটা একটা বিষয়। কিন্তু আবার অন্য দিক থেকে যদি আমরা বলতে যাই, যে রূপক অর্থে একজন বৃদ্ধের জীবনে কিন্তু সে একলা হয়ে যায়। ছোটবেলায় আমরা যেমন জন্মগ্রহণ করি একলা, এবং বৃদ্ধ বয়সে এসেও আমরা একা হয়ে যাই। এখন আমাদের অনেক বন্ধু আছে, আমরা যখন ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, আমাদের প্রচুর বন্ধু, আমাদের চারপাশে সবাই সুস্থ সবল মানুষ। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাব, তোমার এই কৈশোর এই যৌবনের বন্ধুটা ততদিন তোমার সাথে থাকবে না। হয়তো থাকবে, বেঁচে থাকবে, কিংবা বেঁচে না থাকতে পারে, তারা দূরে দূরে থাকবে। তুমি যদি তোমার পরিবার বাবা মার কথা চিন্তা করো, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার বাবা মা তোমার সাথে কি থাকবে? তারা তো তার আগেই হয়তো আল্লাহর কাছে চলে যাবে। সো এই যে মানুষ কিন্তু বৃদ্ধ বয়সে এসে একা হয়ে যায়, সেখানে তার কোনো সঙ্গী থাকে না, তার নাতি পুতি তাদের সাথে তো তার সব সময় থাকে না। সে মানুষ মূলত ওই জায়গায় গিয়ে একা হয়ে যায়। সো এই যে এপারে তো ছোট খেতে আমি একেলা, ওই পারে মৃত্যু, আর এই পাশে আমি একা। তার মানে বুঝো এই সময়টা কেমন খরপরশা, ভয়ঙ্কর। গান গেয়ে তরিবে কে আসে পারে। একটা সে তখন দেখলো যে এই যে নদীতে সে অপেক্ষা করছে, হ্যাঁ, নদীতে ওই লোকটা অপেক্ষা করছে, সে একটা তরি আসতেছে। তরি মানে কি, ধরো তরি মানে হলো নৌকা। তো গান গেয়ে কিভাবে, এই যে একটা তৌকা আঁকাই দিচ্ছে, হ্যাঁ। তো গান বে গে তরি বে কে আসে পারে। সো এই যে এই নৌকাটা কোন দিকে যাচ্ছে, পাড়ের দিকে যাইতেছে। কিভাবে, গান গাইতেছে, গান গাইতেছে, গান গাইতেছে। গান গেয়ে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিউহার। তরি মানে কি, তরি শব্দের অর্থ হলো নৌকা। কে আসে পারে, পারে মানে হলো নদীর পার। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিউহারে। দেখে যেন মনে হয় চিনিউহারে। এই যে পারে যে আসতেছে, এই যে মাঝি, এই মাঝিকে দেখে এই যে কৃষক, এই কৃষকের চেনা মনে হইতেছে। এটা হলো আক্ষরিক অর্থ। আবার অন্য দিক থেকে আমরা যদি কল্পনা করি, কৃষকের জায়গায় যদি বৃদ্ধকে কল্পনা করি, এবং এই মাঝির জায়গায় যদি আমরা মৃত্যুকে বা মৃত্যু যে ঘটাবে তাকে যদি কল্পনা করি, তাহলে দেখবে যে সে দেখছে মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিউহারে। মানুষ কিন্তু মৃত্যুকে চেনে, কিন্তু তারপরেও তাকে বলছে দেখে যেন মনে হয় চিনিউহারে। এই যে মানুষের ভিতরে নিরাসক্তি, নিরাসক্তি প্রকাশ পাচ্ছে, যে উদাসীন, হ্যাঁ, আমি তাকে চিনি না। নিরাসক্তি মানে কি, উদাসীনতা, তাকে আমি চিনি না। মানুষ মৃত্যু বরণ করার আগে বা মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষ কিন্তু প্রতিনিয়ত মৃত্যুকে কল্পনা করে। তারপরও যখন মৃত্যু তার কাছে চলে আসে, তখন সে সেই মৃত্যুর কাছে যেতে চায় না। ওই যে তার ধারণা দেখে যেন মনে হয় চিনি, সে তাকে চিনেও না চেনার ভান করে। এটাই হলো নিরাসক্তি প্রকাশ পাইছে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। তাহলে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। এইখানেও ওই যে উদাসীনতা, মানে কোনো দিকে চাইছে না, একদম স্ট্রেট চলে যাচ্ছে। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। নদীর কারণে যে ঢেউ, সেই নদীর দুই পারে ভাঙছে। দেখে যেন মনে হয় চিনিউহারে। এই যে আবার যে নিরাসক্তি, দ্বন্দ্ব, মানুষের ভেতরের যে দ্বন্দ্ব, নিরাসক্তি, দ্বন্দ্ব, এখানেও আমরা সেই মানুষের ভেতরের যে দ্বন্দ্বটা দেখতে পাই। তোমরা নিরাসক্তি না মনে রেখে দ্বন্দ্বটা মনে রেখো। এগুলো এগুলো শব্দ অনেক সময় মাথার মধ্যে প্যাচ লাগে। তো তাহলে দেখো, এই যে এই লাইনটা দুইবার আসছে, দেখে যেন মনে হয় চিনিমাহারে। এটার কারণ কি, যে এই যে চিনেও না চেনার ভান করছে, যেটা দ্বন্দ্ব, আমি হয়তো চিনি হয়তো চিনি না। এরপরে বলছে তার কারণ কি, সে কিন্তু মৃত্যু, তাই কিন্তু এইটা এর সাথে যেতে হবে, কিন্তু তারপরেও সে না চেনার ভান করে আছে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। মানুষ
শেষ সময়ে এসে এই যে যন্ত্রণা, একলা মহাবৃষ্টি হইতেছে, সে অসহায়, সে একা পড়ে আছে, তখন সে বাধ্য হয়ে ওই বৃদ্ধ মানুষ তার রোগের যন্ত্রণা এই সবকিছু সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করে যে আল্লাহ আমার মরণ দাও। তখন সেখানে বলছে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? এখানে কাকে বলছে? মাঝিকে বলতেছে, তুমি কোথায় যাও, কোন বিদেশে? বারেক ভিড়াওতলি কুলেতে এসে। বারেক শব্দের অর্থ কি? বারেক শব্দের অর্থ হলো একবার। ভিড়াওতরি কুলেতে এসে। ভিড়াও মানে কি? মানে নিয়ে আসো কুলেতে। এই যে কুল মানে হলো নদীর পার। যে এই মাঝিকে কৃষক বলছে যে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াওতরি কুলেতে এসে। এরপর কৃষক বলছে, যেও যেথা যেতে চাও, তুমি যেখানে যেতে চাও যেও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। এই যে কৃষক কামনা করছে যে তুমি আমার এই সোনার ধানগুলো নিয়ে যাও। কাকে বলছে? মাঝিকে বলছে। ওই যে স্রোতের মধ্যে দিয়ে যে এই যে মাঝি এই নৌকা নিয়ে চলে যাচ্ছে, মানে মহাকালের স্রোতের মধ্যে দিয়ে যে মহাকালের প্রতীক নৌকা এবং মাঝি, তারা নিয়ে চলে যাচ্ছে। এখন দেখো, আমার সোনার ধান কুলেতে এসে, কৃষক বলতেছে আমার যে সোনার ধানগুলো আছে সেগুলো তুমি নিয়ে যাও। এটা আক্ষরিক অর্থ। আমরা অন্য দিক থেকে যদি কল্পনা করি, একজন বৃদ্ধ সে মৃত্যুকে কামনা করছে যেন তুমি আমাকে নিয়ে চলে যাও, আমার সমস্ত অর্জন তুমি নিয়ে চলে যাও, যত চাও তত লও তরণী পরে। তো এই যে নৌকা, হ্যাঁ, নৌকা যে আছে, তখন এই নৌকাতে একদম বোঝাই করে দেয়া হচ্ছে, যে সব কিছু বোঝাই করে দেয়া হয়েছে, যে যত চাও তত লও তরণী পরে। তরণী মানে কি? তরণী মানেও হলো এখানে নৌকা বোঝাচ্ছে। আমার সোনার ধান কুলেতে এসে। তো মাঝিকে বলতেছে, যত চাও তত লও তরণী পরে। আর আছে? আর নাই, দিয়েছি ভরে। মানে যত ছিল সব কিছু কি এই নৌকাতে ভরে দিয়েছে। এরপর বলছে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এই যে দেখো, তাহলে আমরা আক্ষরিক অর্থ আগে দেখি, যে এতকাল যে নদীর কূলে ছিল, যে ধানগুলো নিয়েছিল, তার কষ্টের ফসলগুলো নিয়েছিল, তা ওই নৌকাতে তুলে দিল। যে এতকাল নদীকূলে যাহা লয়ে, লয়ে শব্দের অর্থ হলো নিয়ে, ছিনু মানে ছিলাম, ভুলে মানে তো ভুলে, সকলই দিলাম তুলে, সবগুলোই, সকলই বলতে হলো সবগুলোই দিলাম তুলে থরে বিথরে, মানে কি সুবিন্যস্ত ভাবে। থরে বিথরে শব্দের অর্থ হলো বিন্যস্ত ভাবে, বিন্যস্ত ভাবে। আমরা যদি লাগাই সুবিন্যস্ত ভাবে, তা হবে যে থরে ভিতরে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সবগুলো ওই সোনার তরীতে তুলে দিল। তো এটা হলো আমাদের আক্ষরিক অর্থ। কিন্তু আমরা যদি অন্যভাবে কল্পনা করি, যে একজন বৃদ্ধ তার সারা জীবনের সমস্ত অর্জন, তার জীবনে সেই সংসার, তার জীবনের সাহিত্য, তার জীবনের তার যে ভালো দিকগুলো, সবকিছু কি করলো? সে মহাকালের তরীতে তুলিয়ে দিল। অর্থাৎ তার জীবন অবসান ঘটতে যাচ্ছে, তখন তার আমলনামা কোথায় নিয়ে চলে যাবে? সো তার মৃত্যু হইলে তার কি চলে যাবে? তার তো শারীরিক সত্তা যাবে না, তার শারীরিক সত্তা পৃথিবীতে থাকবে, কিন্তু তার কর্মগুলো চলে যাবে, তার ভালো কাজগুলো, তার যে উত্তম কাজগুলো, সেগুলো চলে যাবে। তো সেটাই বলছে, এতকাল নদীগুলো যাহা লইছিল বলে, আমাদের জীবন ব্যাপী আমরা যা কিছু অর্জন করেছি, সমস্ত কিছু আমরা সেই মহাকালের তরীতে তুলে দিলাম। এখন আমারে লহ করুণা করে। এই যে কৃষক এখন বলছে যে এখন আমারে লহ করুণা করে, এই লাইনটাতে কি বোঝাচ্ছে? সে জানে এটা মহাকালের তরী। এই তরীতে যে জিনিস যাবে, সে জিনিস অমর, সে জিনিস পৃথিবীতে থেকে যাবে। সো তখন সে কল্পনা করছে যে এখন তাহলে আমাকে এই তরীতে নাও, এই তরীতে নিলে তার কি হয়ে যাবে? সে অমর হয়ে যাবে। সো এই যে অমর হয়ে যাওয়ার যে ফাংশনটা, এখন আমার লহ পূরণা করে, এটা হলো মানুষের ভেতরের যে অমরত্বের আকাঙ্ক্ষা, সেই বিষয়টা ফুটে ওঠে। অমরত্বের আকাঙ্ক্ষা, যে মানুষের ভেতরে যে অমর হয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সে চাইতেছে মৃত্যুবরণ করতে, কিন্তু মৃত্যু যখন কাছে চলে আসে তখন সে আর মরতে চায় না। সো এখানে এই কৃষকের ভেতরে যে ভাবটা, সে কিন্তু এতক্ষণ বলে যে তুমি শুধু আমার ক্ষণিক এসে আমার সোনার ধানটুকু নিয়ে যাও, কিন্তু যখন আবার সোনার ধান তোলা হয়েছে তখন বলছে এখন আমারও নাও। এটার মানে এই না যে অন্য কিছু না, কিন্তু এটার রূপক অর্থ হলো যে মানুষের অমরত্বের আকাঙ্ক্ষা। মানুষ আসলে ওই যে মহাকালের তরী, যেটা পৃথিবীতে, পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন থাকবে, এবং অক্ষয়, অব্যয়, অমর, এইটাতে
সে উঠতে চায়। সো এই যে যেহেতু উঠতে চায়, এই উঠতে চাওয়ার ফাংশনটাই হলো অমরত্বের আকাঙ্ক্ষা। মানুষ মূলত অমর হইতে চায়। এরপরে কৃষক তাকিয়ে দেখলো, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সেতুরে, আমারই সোনার ধানে গিয়েছে সে ভরি। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে সে ভরি। ঠাঁই মানে কি? জায়গা বা স্থান। যে ওই নৌকাতে আর স্থান নাই, তারই যে অর্জনগুলা, তারই যে সোনার ধান, এই সোনার ধানেই নৌকা ভরে গেছে, তার আর কোনো জায়গা নাই। ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে সে ভরি। শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণ গগন, শ্রাবণ মাস, তার মানে কি? পুরো বর্ষাকাল। শ্রাবণ গগন ঘিরে মানে আকাশ ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। কেমন মেঘ? অনেক ঘন মেঘ, মানে একদম ঘন কালো মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে। নদী তীরটা কেমন এখন? শূন্য, কিছুই নাই। রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই যে শ্রাবণ গগন ঘিরে, তার সমস্ত অর্জন ওই নৌকা নিয়ে চলে গেছে। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে। তাহলে নদী তীর এখন কেমন? শূন্য। মানুষের যখন মৃত্যু হয়, মানুষকে কিন্তু আর জনমানুষের মধ্যে রাখা হয় না, তাকে একটা শূন্য জায়গায় কবরস্থ করা হয়। কিংবা যে যে ধর্মের, সেখানে শ্মশান, শ্মশান কিন্তু শূন্য। কিংবা যে যেই জায়গায় মানুষের মৃত্যুর পর মানুষকে আর মানুষের মধ্যে রাখা হয় না, একটা শূন্য স্থানে রাখা হয়, ফাঁকা জায়গায়। তো তুমি কল্পনা করো যে এই মৃত্যু মানুষের জীবনের সমস্ত ভালো কাজের যে হিসাব নিকাশ সব নিয়ে চলে গেছে, কিন্তু মানুষটা কই রইলো? ওই রকম শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আমাদের যা ছিল সবকিছু নিয়ে চলে গেল কে? সোনার তরী। আমাদের সবকিছু নিয়ে চলে যাবে কে? সোনার তরী। এখানে সোনার তরী কেন বলছি? শুধু তরীও তো বলতে পারতাম। সোনা শব্দটি হলো একটা মূল্যবান ধাতুর সাথে তুলনা করা হয়। আমাদের যা কিছু প্রিয়, আমরা সেগুলোকে সোনার সাথে তুলনা করি। যেমন আমাদের বাবা মা আমাদেরকে অনেক সময় সোনামণি, জাদুমণি বলে ডাকে। কিংবা আমরা আমাদের পবিত্র জায়গা সোনার মদিনা বলে থাকি। তাহলে এই যে মদিনা, সোনার মদিনা, আবার আমার সোনার বাংলাদেশ, আবার আমার বাবা মারা সোনামণি বলে থাকি। তো আমাদের যে প্রিয় জিনিসগুলো, সেটা হলো সেটার সাথে মূল্যবান কিছুর সাথে তুলনা করি। তাহলে সোনার তরী অনেক প্রিয় আমাদের, কারণ এই সোনার তরী আমাদের জীবনের সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। তাহলে এখানে চরিত্র পেলাম কয়টি? একটা মাঝি চরিত্র পেলাম, এটা কৃষক পেলাম, তাই না? মাঝি, কৃষক, তারপরে আছে নৌকা। আমরা নৌকাটাকে, আচ্ছা মাঝি, মাঝিকে এবং মাঝির সাথে যে নৌকা আছে বা তরী আছে, আর কৃষক। কৃষক এখানে রূপক অর্থে কবি, রূপক অর্থে সৃষ্টিশীল মানুষ। কবি বা সৃষ্টিশীল মানুষ, এটা হলো কৃষকের জায়গায়। যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে কিন্তু আর বেঁচে নেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ, তার যে নাটক, তার গান এখনো পৃথিবীতে টিকে আছে। বাংলাদেশে প্রতিদিন শতবার রবীন্দ্রনাথের কথা স্মরণ হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি সত্তা কিন্তু না, তার শারীরিক সত্তা কিন্তু নেই। সে শারীরিক সত্তা ওই 1941 সালেই বিলীন হয়ে গেছে। কিন্তু কি আছে? তার কর্মগুলো। এই কর্মগুলো যে আছে, সেটা হলো ধান। এই যে আমাদের এখানে যে ধান বিষয়টা আছে, ধান হলো কর্ম, মানুষের কর্ম। আর এই যে মাঝি, মাঝি এবং তরী, এরা হলো মহাকালের প্রতীক। মহাকালের প্রতীক। মহাকাল বিষয়টা কি? যে বিশাল বিস্তৃত সময়, যে 1941-এর
কাছে আজকে 2024 সাল একটা মহাকাল, একটা লম্বা সময়। এই যে লম্বা সময়, এটাকে আমরা বুঝি মহাকাল। কিন্তু লম্বা সময় বলতে মূলত তো মৃত্যুর পরে তার মানুষের কাল গণনার কোনো ব্যাপার থাকে না। তাহলে আমরা অন্যভাবে চিন্তা করছি, আমরা সহজ করে বোঝানোর জন্য, যে মহাকালের এই যে মাঝি আর তরি, এই মাঝি আর তরি মিলেই তো এই সমস্ত কিছু, তার সোনার ধান, তার কর্মগুলো নিয়ে চলে গেল। তো সেটাই বলছে যে মহাকালের প্রতীক হলো মাঝি এবং তরি। আর কৃষক, কৃষক বলতে এখানে কবি, সৃষ্টিশীল মানুষ বা এগুলোকে বোঝানো হচ্ছে। আর ধান হলো কর্ম। তাহলে আমাদের কর্মগুলো থেকে যাবে, আমাদের কর্মগুলো থেকে যাবে, কিন্তু আমরা থাকবো না। তাহলে এই কবিতার মূল কথা কি? এই কবিতার মূল কথা হলো আমাদের শারীরিক সত্তা বিলীন হয়ে যাবে মহাকালের স্রোতে, কিন্তু আমাদের যে কাজগুলো, আমাদের যে কর্মগুলো, ভালো কর্ম, খারাপ কর্ম, পৃথিবীতে থেকে যাবে। শুরুতে আমি বলেছিলাম যে নশ্বর এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থেকে যাবে আমাদের কর্মগুলো। নশ্বর শব্দের অর্থ হলো যা বিলীন আছে, যে বিলীন হয়ে যাবে। নশ্বর এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, শুধু থেকে যাবে আমাদের কর্মগুলো। তাহলে এটা ছিল আমাদের সোনার তরী কবিতা। আশা করি তোমরা এই সোনার তরী কবিতাটি বুঝেছো। এরপরে আমাদের কবিতার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পাঠ পরিচিতি। এই যে পাঠ পরিচিতি, তোমরা যেটাকে পড়তেই চাও না, মনে রাখবে পাঠ পরিচিতির গুরুত্ব অনেক বেশি। পাঠ পরিচিতি আমরা কেন পড়ব? দুইটা কারণে আমরা পাঠ পরিচিতি পড়ব। অনুধাবনমূলক, অনুধাবনের জন্য পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হলো উদ্ধৃতি ব্যাখ্যা। উদ্ধৃতি ব্যাখ্যা এবং অনুধাবনমূলক, এই দুইটি প্রশ্ন যখন আমাদের পরীক্ষায় আসবে, সেটার জন্য এই পাঠ পরিচিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের পাঠ পরিচিতির মধ্যে থেকেই আমরা অনুধাবনমূলক প্রশ্নের যে শব্দগুলো, সেগুলো নিতে পারি। কেমন? যে অনুধাবনমূলকে আমরা যে ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমরা পাঠ পরিচিতির শব্দগুলো ব্যবহার করব। ঠিক আছে? তাহলে দেখো যে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তাহলে এখানে নাম কবিতা বলতে কি, যেই নামে কাব্যগ্রন্থ সেই নামেই কবিতা, সেই কবিতাকে বলা হয় ওই কাব্যগ্রন্থের নাম কবিতা। শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। যে এই কবিতাটা নানা মাত্রায়, নানাভাবে, নানা ব্যক্তি, নানা জন নানাভাবে বিশ্লেষণ করেছেন। এই যে আজকে আমি যেভাবে তোমাদেরকে বিশ্লেষণ করিয়েছি, যে একজন বৃদ্ধকে দিয়ে কল্পনা করিয়েছি, তোমার কোনো শিক্ষক অন্য কোনো ভাবেও বিশ্লেষণ করতে পারে, কিন্তু মূল কথা এক জায়গায়, যে আমরা আসলে চলে যাব, কিন্তু আমাদের কর্মগুলো থেকে যাবে। একই সঙ্গে কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মানে এটার ভিতরে একটা রহস্য আছে, গূঢ় রহস্য আর শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়। তাহলে মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ কি? কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। এই যে প্রশ্ন, এটা হয়তো বোর্ড পরীক্ষায় এত কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি আসে যে মহৎ সাহিত্যের বৈশিষ্ট্য নিচের কোনটি, তুমি কিন্তু বলতে পারবা না যে এটা সোনার তরীর মধ্যে ছিল, কারণ তোমাদের পাঠ পরিচিতি পড়ার যে টেন্ডেন্সি সেটা নাই। সো তোমাদেরকে এটা জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি। আজ থেকে 100 বছর আগে হয়তো একটা কবিতা একভাবে ব্যাখ্যা করা হতো, আজকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ইউনিভার্সাল একটা ব্যাপার। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এবং চিরায়ত আবেদনবাহী একটা কবিতা। যে বাংলা কবি সাহিত্যের ইতিহাসে এই সোনার তরী একটা আশ্চর্য সুন্দর কবিতা। মানে একই সাথে আশ্চর্য করে, একই সাথে সুন্দর সুন্দর, যে এই যে রূপকের অন্তরালে কি সুন্দর একটা গল্প বলে গেছে। কবিতাটি দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। সো এটা আমরা আক্ষরিক অর্থতে দেখেছি, যে একটা স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটা ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে, অনেক সোনার ধান নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণের পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র।
যে তার খরস্রোতা নদী হিংস্র হয়ে গেছে, চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। এই যে বাঁকা জল কি করছে, আশঙ্কার সৃষ্টি করেছে, যে কোনো সময় বিলীন হবে। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরা পাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসে এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকলন হয় না কৃষকের, শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা কুমড়ে মরে। তো এটা হলো আমাদের যে এখানে যে এইটুকু যে অংশটা দেয়া আছে, এটা হলো আক্ষরিক অর্থ। আক্ষরিক অর্থ তো কবিতাটা সরাসরি যা বুঝাইছে, মানে কবিতাটার আক্ষরিক অর্থ বলতে আবিধানিক ভাবে যে অর্থগুলো দিচ্ছে। কিন্তু এখানে বলছে এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। কবির জীবন দর্শন ফুটে আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন দর্শন, তিনি জীবনকে যেভাবে দেখতে চেয়েছেন। মহাকালের স্রোত জীবন যৌবন ভেসে যায়। মহাকালের স্রোতে কি জীবন যৌবন ভেসে যায়। মহাকালের স্রোত বলতে কি, এই যে আমাদের দীর্ঘ যে সময়, এই সময়ের সাথে সাথে কি আমাদের জীবন এবং যৌবন ভেসে যায়। মানে কি, আজকে তোমার বয়স হলো 18 বছর বা 20 বছর, আজ থেকে 10 বছর অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার কি এই যৌবনটা ভেসে যাবে না? তোমার বয়স যখন 40 হয়ে যাবে, তোমার এই সময়টা ভেসে যাবে কি না? হ্যাঁ, এইখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন দর্শন, তিনি বলছে জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। মানুষের সৃষ্ট কি সোনার ফসল, সোনার ফসল বলতে আমাদের কর্মগুলো। তার ব্যক্তি সত্তা ও শারীরিক সত্তাকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। মানুষের যে ব্যক্তি সত্তা, শারীরিক সত্তা, যে আমার ফিজিক্যাল এম্বডিমেন্ট, যে আমি শারীরিকভাবে যেটা আছে, এটা কি হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার হতে হয়। সোনার তরী, ও আচ্ছা, এই পর্যন্তই হলো কালগ্রাসের শিকার পর্যন্ত, এটাই হলো এটার রূপক কথা, এটুকুই বলা আছে। তাহলে তোমাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন, তুমি কিন্তু এই ধরনের কথাগুলো, তুমি যদি এই শব্দগুলো যদি তুমি ব্যবহার করতে পারো ওই লেখার মধ্যে, তোমার লেখার মান অনেক উঁচুতে উঠে যাবে। রাইট। এরপরে বলছে সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে ছন্দ, মাত্রাবৃত্ত একটা ছন্দ। বাংলা সাহিত্যে আরো ছন্দ পাওয়া যায়, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, আরো ছন্দ আছে, কিন্তু এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি 8+5 মাত্রায় পূর্ণ পর্বে বিন্যস্ত। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা এখান থেকে এমসিকিউ আসতে পারে যে এটা কত মাত্রা এবং কত বাই কত মাত্রা পূর্ণ পর্বে বিন্যস্ত। আচ্ছা, আরেকটি জিনিস হলো শব্দার্থ টিকা, এটাও গুরুত্বপূর্ণ। ওই যে অনুধাবন প্লাস কি উদ্ধৃতি ব্যাখ্যা। তাহলে এই শব্দার্থ টিকা তোমরাও পড়তে চাও না, কারণ মনে করো যে এগুলো লাগে না, এগুলো খুবই বোরিং না। এখানে টিকা বলতে যেটা বোঝাচ্ছে, আমরা টিকা বলতে বোঝাই যে, দেখো আমরা টিকার উদাহরণ দেই, যে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এটা একটা টিকা, এটা একটা টিকা, কিন্তু গরজে এটা হলো শব্দার্থ। তাহলে শব্দার্থ হলো নির্দিষ্ট শব্দের অর্থ, কিন্তু টিকা হলো একটা ফ্রেজ দ্বারা কি বোঝাইছে এইটার হলো ব্যাখ্যাটা, হলো এটা একটা টিকা। রাইট। তাহলে আমাদের এখানে একটা শব্দার্থ আছে। তো শব্দার্থ এবং টিকা কেন পড়তে হবে? কারণ এই যে শব্দার্থ টিকা থেকে এমসিকিউ তো আসেই, এবং ধরো যে চারিদিকে বাঁকা জল করেছে খেলা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা তোমার সৃজনশীলের খ নাম্বারেও আসতে পারে, আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা লাইন তুলে দিয়ে বলতে পারে এটা ব্যাখ্যা করো, মার্ক হলো 2। তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় কিন্তু এটা আসে, এই ধরনের প্রশ্ন আসে। তো তোমাকে এই ধরনের প্রস্তুতি শুরু থেকেই নিতে হবে, এই যে এখন ফাউন্ডেশন থেকেই তোমাকে নিতে হবে। এখানে বলছে যে আচ্ছা, তাহলে গরজে ভাড়া আমরা যেটা বলেছি, ধান রাখার পাত্র, ক্ষুরধারা আমরা ক্ষুরের মতো ধারালো, তারপরে খরপরশা একটা বর্ষা, আমি বলতে এখানে কৃষক, প্রতীকী অর্থাৎ শিল্পস্রষ্টা বা কবি আমরা যেটা বলেছি, আমি একেলা, এই যে নিঃসঙ্গ অবস্থা, এই যে নিঃসঙ্গ অবস্থা বোঝাচ্ছে, বাঁকা জল করছে খেলায়, যে ধান খেটটি, আমরা যে এগুলো প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু শব্দার্থগুলো তোমাদেরকে একবারে আবার দিলাম, এই স্লাইডটা যখন তোমরা দেখবা তখন তোমরা যেন একবার সব পাও। তরুষায় মসি মাখা বলতে কি বোঝাচ্ছে, যে ওপারে গ্রাম মেঘে ঢাকা, গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রঙে মাখানো। মসি শব্দের অর্থ কালো। মসি শব্দ আমরা কোথায় পাই? অসির যে মসি বড়, তার মানে কি অসি শব্দের অর্থ কি অস্ত্র, আর মসি কি কলম। মসি দ্বারা কলমও বোঝে, কারণ কলমের কালি কালো। এরপরে দেখো কোন দিকে নাহি চাই, যে মহাকালের প্রতীক এই কবি নিরাসক্ত বলে তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নাই।
মহাকালের প্রতীক এই মাঝি। মাঝি কেমন? নিরাসক্ত, উদাসীন, কোনো দৃষ্টিপাত নাই, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে এই আগন্তুক মাঝির শিল্পস্রষ্টা কবির চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয় থেকে যায়। ওই যে আমি তখন বলেছিলাম যে দ্বন্দ্ব, এখানে একটা দ্বন্দ্ব আছে, সংশয় আছে নিজের ভিতরে, কনফিউশন, সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে। এরপর দেখো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এই যে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবি বলছে, বিদেশ বলতে এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এটা আন্ডারলাইন করে রাখবা তোমরা, এখানে ভালো করে পড়বা যে বিদেশ বলতে এখানে কি বোঝানো হয়েছে। চিরায়ত শিল্প লোকের প্রতীক, চিরায়ত শিল্প লোকের প্রতীক বলতে এখানে বিদেশ বোঝানো হয়েছে। শিল্পের যে জগৎ, হ্যাঁ, সেই জগৎটাকে বোঝানো হয়েছে। বারেক ভিড়াও তৈরি ফুলে দেশে। বারেক শব্দের অর্থ একবার, ভিড়াও মানে ভেরানো। চিরায়ত শিল্প লোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় প্রকাশিত হয়েছে। আমার সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্ট সম্ভার। এই যে লাইনগুলো যেখানে দেয়া আছে, আর আছে আর নাই দিয়েছি ভরে, সে সব কিছু তুলে দিয়েছে, এগুলো হলো টিকা। এই যে বারেক ভিড়াও তৈরি কুলেতে এসে, ওগো এখন কোথা যাও, এখন আমারে লহ করুণা করে, এই যে তুলে দেওয়া হয়েছে মহাকালের নৌকায়। এখন ফসল এবং সৃষ্টির স্থান পেতে চায় ওই মহাকালের নৌকায়, এখন আমারে লহ করুণা করে। তারপরে কি, ঠাই নাই ছোট সে তরি, এটা টিকা। শূন্য নদী তীরে রহিন পরি, এই যে নিঃসঙ্গ অপূর্ণত বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যু প্রতীক্ষার ইঙ্গিত। এই যে তুমি যখন এইভাবে লিখবা যে শূন্য নদী তীরে রহিন পরি, ব্যাখ্যা করো, তখন তুমি যদি লিখো যে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। আমি যে বললাম যে মৃত্যু শূন্য নদী তীরে রহিন পরি, তার মানে কি মৃত্যু ডান, মানে সেই শ্মশানে কিংবা কবরস্থানে একা। তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখছেন, তিনি বিভিন্ন চিঠিপত্রে তার কবিতার অনেক কথা নিয়ে আলোচনা করেছেন। সেখানে বলছেন, মহাকাল আমাদের সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাদের ফেলিয়া যায় বিস্মৃতি অবহেলার মধ্যে। সোনার তরী নিয়ে আমার সোনার ধান লইয়া যায়, খেয়া পারে কিন্তু আমাকে লয় না। এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছে। তাহলে এই যে অনিবার্য মৃত্যুর প্রতীক্ষারত কবি, কবিতা যে এই লাইনটা খুবই চমৎকার। ওকে, এরপরে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পায়। ও, এমসিকিউ চলে এসছি আমরা। দেখো, এখানে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। প্রশ্ন দেখার পর তোমাকে ভাবতে হবে যে এই প্রশ্নটা আসছে, শুধু প্রশ্নের উত্তরটা শিখে নিলাম, পড়া হয়ে গেল না। এভাবে আসলে পড়তে হয় না, পড়ার একটা ধরন আছে। এই যে একটা এমসিকিউ তুমি যখন দেখলে যাও, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পায়, তুমি এই প্রশ্নের উত্তর জানো বা জানো না সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তোমার ভাবতে হবে এই প্রশ্নটা আসছে কোথা থেকে। এই প্রশ্নটা কোত্থেকে আসছে দেখো তো, কবি পরিচিতি অংশ। কবি পরিচিতি অংশ থেকে এই প্রশ্নটা এসেছে। ঢাকা বোর্ড 2024 সালে, ঢাকা বোর্ড 24 সালে যদি এই যে এই প্রশ্নটা এসে থাকে, তার মানে কি কবি পরিচিতি, লেখক পরিচিতি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হয়ে থাকে বোর্ড পরীক্ষায়। তার মানে তুমি এটা লেখো যে আমরা তখন পড়েছি একদম শুরুতে, কত সালে, 1913 সালে। তার মানে এটা জানার মাধ্যমে আমরা দেখলাম যে বোর্ড পরীক্ষায় কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে। তাহলে আমি যে শুরুতেই কবি পরিচিতি পড়িয়েছি ওটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে দেখো, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত। দেখো, এটা বরিশাল বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 22 আসছে। আর তাহলে এই প্রশ্নটা কোত্থেকে আসছে? পাঠ পরিচিতি অংশ থেকে। পাঠ পরিচিতি থেকে আসছে। আমরা পাঠ পরিচিতিতে দেখবো, এই যে আমরা পাঠ পরিচিতি দেখবো যে সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, তার মানে এটা পাঠ পরিচিতি থেকে আসছে। কোন ছন্দে রচিত? তাহলে এখানে কোন ছন্দ? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ। হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 8+5 মাত্রা। তাহলে এটা পাঠ পরিচিতি। আমরা আগেরটা দেখলাম কবি পরিচিতি থেকে আসছে, এবার দেখলাম পাঠ পরিচিতি থেকে, তাও ওরা বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ড দুইটা থেকে। এবার দেখো, সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, সব বোর্ডে আসছে। এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? আমরা কি দেখো তো শব্দার্থের মধ্যে সোনার ধান পাই? সোনার ধান কোথাও আছে? নাই। সোনার ধান কিন্তু কোথাও নাই, কিন্তু আমার ব্যাখ্যার মধ্যে আছে। তার মানে মূল কবিতা থেকে আসছে, মূল কবিতার ভাব, মূল কবিতার ভাব। এই যে মূল কবিতার ভাব থেকে আসে, আমাদের লাইনগুলো পড়তে হবে। সোনার ধান বলতে কি বোঝানো হচ্ছে? আমাদের বইতে
আমাদের শব্দার্থতে শুধু ধান দেয়া আছে, শুধু ধান দেয়া আছে, তাই না? আমাদের যে ধান সম্পর্কে বলা আছে যে আমাদের এই যে ধানটা যে কি সেটা আমি বলছি যে এই ধান আমাদের কর্ম, তাই না? তাহলে এখানে দেখো ধানের সাথে সোনার ধান লাগিয়ে দিয়েছে। সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? তাহলে সৃষ্টি সম্ভার, মূল্যবান সম্পদ, মহাকাল, রাশি রাশি ধান। সোনার ধান বলতে এই যে সৃষ্টি সম্ভার বোঝানো হয়েছে, তাই না? আমাদের যে সৃষ্টি এটাকে সোনার ধানের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এটা মূল কবিতা থেকে আসছে, তোমাকে কবিতার ভাবটা ভালো করে বুঝতে হবে। আমরা এমসিকিউ গুলো, বোর্ড এমসিকিউ গুলো কেমন পাচ্ছি? পাঠ পরিচিতি থেকে, কবি পরিচিতি থেকে, মূল কবিতার ভাব থেকে। এবার দেখো ক্ষুরধারা শব্দের অর্থ কি বোঝানো হয়েছে। এইটা কিন্তু সরাসরি এই প্রশ্নটা একদম শব্দার্থতে আছে, শব্দার্থ থেকে আসছে। তাহলে বোর্ড পরীক্ষায় যদি এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন শব্দার্থ থেকে যদি এসে থাকে, আমাদের শব্দার্থ ভালো করে পড়তে হবে। তাহলে ক্ষুরধারা শব্দের অর্থ কি? খুরের মতো চকচকে সোনার তরী, খুরের দ্বারা কাটা, খুরের মতো ধারালো, খুরের মতো ধার। এই যে সি নাম্বার, এটা উত্তর। তার মানে কি কি দেখলাম আমরা? শব্দার্থ পেলাম, পাঠ পরিচিতি, কবি পরিচিতি। এবার দেখো সোনার তরী কবিতায় জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? এই যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটা কি কালো স্রোতের প্রতীক? তাহলে এটা কিন্তু ওই টিকার মধ্যে থেকে আসছে। এটা কোত্থেকে আসছে? টিকা, টিকা থেকে আসতে দেখলাম। তাহলে দেখো যে টিকা থেকে এমসিকিউ আসে, শব্দার্থ থেকে এমসিকিউ আসে, মূল কবিতা থেকে এমসিকিউ আসে, পাঠ পরিচিতি থেকে এমসিকিউ আসে এবং কবি পরিচিতি থেকে এমসিকিউ আসে। তুমি এই কবিতার, শুধু এই কবিতা না, আমাদের পাঠের কোনো টপিকই যে কবি পরিচিতি বাদ দেবো, পড়তে ভালো লাগে না এমন না। ইন্টারেস্টিং করে পড়া যায় তো, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে কবি পরিচিতি, পাঠ পরিচিতি কোনো কিছুই বাদ দেওয়ার সুযোগ নাই। এরপরে আসছে আমাদের সৃজনশীল প্রশ্ন। তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও এবং সবচেয়ে বেশি এলোমেলো যা নয় তা লিখে দিয়ে আসো, কারণ লিখলেই তো মার্ক, তাই না? সো না, এরকম করা যাবে না। আমাদেরকে লিখতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাটে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? তার আগে আমরা এই উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা কি বলছে? যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তোমার টাকা করি সুন্দর বাড়ি সবই পড়ে রবে, তোমার কর্ম সাধন সুজন পূজন তোমায় স্মরণ নেবে, তুমি আর থাকবে না এই জনাকীর্ণ ভবে। তার মানে এইখানেও একটা কবিতা দেয়া আছে। এই কবিতাটা তোমাকে আগে বুঝতে হবে পরীক্ষার হলে বসে। এটা কত? দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। তোমাকে তাহলে বোর্ড পরীক্ষায় উদ্দীপক হিসেবে একটা কবিতা আসতে পারে, সে কবিতাটা তোমাকে বুঝতে হবে, রাইট? এরপর দেখো সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? তাহলে ক নাম্বারটা জ্ঞানমূলক, এটা জ্ঞানমূলক তুমি জানো। এবং জ্ঞানমূলক মনে করে অনেক ছেলে দেখে জ্ঞানমূলক, এটার মার্ক হলো 1 মার্ক, এটা লিখলেই কি না লিখলেই কি। তোমার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থাকবে না। আর এই জ্ঞানমূলকটা কোত্থেকে আসছে? কোন ছন্দে রচিত? তার মানে কি এটা পাঠ পরিচিতি থেকে আসছে, ঠিক কিনা? পাঠ পরিচিতি। তাহলে পাঠ পরিচিতি থেকে জ্ঞানমূলক আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তো পাঠ পরিচিতির এই যে জ্ঞানমূলক আসলো, এটা উত্তর কি? কোন ছন্দে রচিত? এটা কোন ছন্দে রচিত বলো? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে আমরা এই জায়গা থেকে কি বুঝলাম? যে আমাদের পাঠ পরিচিতি থেকে জ্ঞানমূলক হতে পারে। এবং তুমি যদি জ্ঞানমূলক না দিয়ে মনে করো এটাতে 1 মার্ক না দিলে কি এমন হবে, এটা হলো ভুল হবে। কারণ তোমার যদি 1 মার্ক না থাকে, শিক্ষক তোমাকে মনে করবে ছেলেটা জ্ঞান শূন্য। তাহলে জ্ঞান শূন্য হলে তার অনুধাবনেরও দাম নাই, দক্ষতারও দাম নাই, প্রয়োগেরও দাম নাই, তাই না? তাহলে তোমাকে জ্ঞানটা বুঝাইতে হবে। তারপরে দেখো আমরা যেখানে ছিলাম, যে চারিদিকে বাঁকা জল করেছে খেলে, ওই যে আমি তখন বললাম এটা কিন্তু বোর্ড প্রশ্ন। এটা কোত্থেকে আসছে? টিকা থেকে আসছে, একদম সরাসরি টিকা থেকে আসছে। আমরা দেখো টিকাতে লিখেছি, দেখো আমরা যে এখানে বলছি এই যে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, একদম সরাসরি এখান থেকে আসছে। তাহলে টিকা তুমি যদি এখন লেখা এখন ওই যে খ নাম্বারে ওটা লিখবা, এটাই লিখে দেবা যে ছ নাম্বারে লিখবা যে এখানে কি লিখবা, এই খ নাম্বারে চারদিকে বাঁকা জল করেছে খেলা, এখানে তুমি লিখবা শুরুতেই যে লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জল স্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আসীয় বিলীয়মান হওয়ার ইঙ্গিত
রয়েছে এই অংশে, বাঁকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক। তুমি যদি এই কথাটুকু খ নাম্বারে লিখতে পারো, খ নাম্বারে তোমাকে 2 মার্ক কেউ ঠেকাইতে পারবে না। তাহলে দেখো এখানে টিকা থেকে আসে এবং সেটা যখন ব্যাখ্যা করতে বলবে তখন তুমি ওই টিকাতে যে অংশটা দেয়া আছে ওইটা যদি তোমার মেমোরাইজ থাকে, মুখস্থ থাকে, বা ওইটার ভাব যদি তুমি ভালো করে আত্মস্থ করতে পারো, তাহলেই তুমি লিখতে পারবা এবং সেক্ষেত্রে তুমি 2 মার্ক পাবা। তাহলে খ নাম্বারটা তুমি কিভাবে লিখবা? খ নাম্বার বেসিকলি মোস্ট অফ দ্য টাইম ওই টিকা থেকেই আসে, তখন তুমি ওই টিকার থেকে লিখবে। তাহলে ওই যে টিকা থেকে লিখবে তুমি এটা। তাহলে ক খ বোঝা গেছে? তুমি যদি খ নাম্বার, তুমি এই যে তুমি যদি নর্মালি কবিতা পড়ো কিন্তু টিকা পড়ো নাই বা একবার দেখে গেছো, তাহলে তুমি খ নাম্বারে উত্তর করতে পারবে না। আর খ নাম্বারে যদি উত্তর ওইভাবে ভালো করতে না পারো, তাহলে যদি টিচার মনে করে যে ছেলেটার অনুধাবন ক্ষমতাই নাই, যে মানুষ কোনো কিছু অনুধাবন করতে পারে না, সে কি গ নাম্বারে প্রয়োগ করতে পারবে? কিংবা ঘ নাম্বারে উচ্চতর দক্ষতা দেখাতে পারবে? পারবে না। এর বলছে উদ্দীপকে সোনার তরী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? সোনার তরী কবিতায় কিছু ভাব আছে, আবার এই উদ্দীপকে কি ভাব আছে সেটা এখন দেখা যাক। যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, যে আমাদের এই পৃথিবীটা যেমন আছে এরকম ঠিক থাকবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই যে সুন্দর এই পৃথিবীটা ছেড়ে একদিন চলে যেতে হবে মানে কি? মৃত্যুবরণ করতে হবে। তোমার টাকা করি, সুন্দর বাড়ি সবই পড়ে রবে, অর্থাৎ তোমার টাকা পয়সা, যত কিছু আছে, বাড়ি ঘর সবকিছু পৃথিবীতেই থেকে যাবে। কাফনের কাপড়ে তো পকেট থাকে না, তাই না? তুমি টাকা পয়সা নিয়ে যেতে পারবে না। তোমার কর্ম সাধন সুজন পূজন তোমায় স্মরণ নেবে। তোমার কর্ম সাধনা, তুমি যে কাজ করে গেছো, সুজন পূজন মানে তোমার যে প্রিয়জন, আপনজন, ভালোজন, তারা তোমায় স্মরণ নেবে, তোমাকে স্মরণ করবে। তুমি আর থাকবে না এই জনাকীর্ণ ভবে, যে তুমি আর এই পৃথিবীতে থাকবে না জনাকীর্ণ ভবে। ভবে মানে পৃথিবীতে। তাহলে এখানে উদ্দীপকের সোনার তরী কবিতায় কোন ভাবের প্রকাশ ঘটেছে? কোন ভাব বলতো? যে আমাদের মৃত্যু, আমাদের যে চলে যেতে হবে পৃথিবী থেকে, আমাদের শারীরিক সত্তার বিলীন হওয়ার যে বিষয়টা, সেই ভাবটা এখানে ফুটে উঠেছে। তাহলে এখানে ভাবের ক্ষেত্রে তোমরা লিখে রাখতে পারো যে এখানে কোন ভাব ফুটে উঠেছে? আমাদের শারীরিক সত্তার যে বিলীন। আমরা এখানে লিখে দেই, আমরা কিভাবে লিখবো? তাহলে গ নাম্বার এখানে লিখি। গ নাম্বারে যে মূল কথা কিওয়ার্ড সেটা হলো আমাদের শারীরিক সত্তার বিলীন হওয়া বোঝাইতেছে, তাই না? আমাদের শারীরিক সত্তার বিলীন হওয়া বোঝাইতেছে কে? এই যে সোনার তরী কবিতার যে ভাবটা, সেটা এখানেও ওই বিলীন হওয়া বোঝাচ্ছে, এখানেও বিলীন হওয়া বোঝাচ্ছে। তাহলে তুমি এটা সুন্দর করে লিখবা। গ নাম্বার লেখার নিয়ম কি? গ নাম্বার লিখবা যে যে পেজে লিখবা সেই পেজের শুরুতেই তুমি এই মূল কথাটা লিখবা। তারপরের যে অংশটা লিখবা সেটা হলো কোথা থেকে লিখবা? কবিতা থেকে লিখবা। এবং পরের যে অংশটা থাকবে এটা কি থেকে লিখবা? উদ্দীপক আর কবিতা মিলা এবং শেষে উপসংহার দিবা। এক পেজেই হইতে হবে এমন না, এটা 1.5 পেজও হইতে পারে। 1.5 পেজের বেশি তো তোমার লেখার সময় নাই, তোমার একটা টাইম লিমিটেশন আছে। এবং এই যে গ এবং ঘ নাম্বার একই রকমই হবে, একই রকম ফরম্যাটে লিখবা তোমরা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবং ঘ নাম্বারে বলছে ঠাই নাই ছোট সে তরি সোনার তরি কবিতায় উক্ত চরণ উদ্দীপকের ভাব সত্য অভিন্ন। ভাব সত্য কি? অভিন্ন। অভিন্ন মানে কি? ভিন্ন না, নট ডিফারেন্ট। যে ঠাই নাই ছোট সে তরি তুমি আর থাকবে না এই জনকীর্ণ ভাবে, ঠাই নাই ছোট সে তরি তুমি আর থাকবে না জনকীর্ণ ভাবে, একই তো। যে ওই তরিতে আমার কোনো জায়গা নাই, ওই তরি তো পৃথিবীতে থেকে যাবে। পৃথিবী এই যে যেমন আছে তেমনই রবে, যে ওই তরিও যেমন আছে তেমনই রবে, কিন্তু ওই তরিতে তোমার জায়গা নাই। ঠাই নাই ছোট সে তরি তুমি আর থাকবে না জনকীর্ণ ভাবে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে সোনার তরী কবিতার উক্ত চরণ উদ্দীপকের ভাব সত্যের সাথে মিল, যে আমাদের এই যে ঠাই নাই এই যে চরণটা আছে, এই চরণটার সাথে আমাদের কি, আমাদের যে উদ্দীপকের যে তুমি রবে আর জনাকীর্ণ ভাবে এই পুরোটাই যে অংশটা এটার সাথে মিল আছে। তোমরা সেটা এই মিলটা স্পষ্ট করে লিখবে। শুরুতেই মূল পয়েন্টটা লিখে ফেলবে। এই যে এটা আমি যে একটা ডেমো আঁকায় দিছি, এখানে মূল কথাটা প্রথমে কবিতার অংশ থাকবে, তারপরে উদ্দীপকের অংশ থাকবে, তারপরে উপসংহার থাকবে, কনক্লুশন টেনে দেবা। তাহলে এইটা তোমার পেজের স্টাইল হবে।
তাহলে আমি গ নাম্বারের কিওয়ার্ড হিসেবে বলে দিয়েছি শারীরিক, এই যে গ নাম্বারের কিওয়ার্ড হলো শারীরিক সত্তার বিলীন এবং ঘ হচ্ছে ভাব সত্তা যে অভিন্ন, সেই বিষয়টা তুমি বুঝায় দিবা। এটা হলো আমাদের সোনার তরী থেকে সৃজনশীল। তো আমি যে সৃজনশীলের যে স্টাইলটা বললাম, এটা যে শুধু সোনার তরীর ক্ষেত্রে এমন না, ইহকালে তুমি যত সৃজনশীল লিখবা সবগুলো তোমাকে এইভাবেই ফরম্যাটে লিখতে হবে। এবং সৃজনশীলে ভালো করতে গেলে ওই যে শব্দার্থ টিকা গুরুত্বপূর্ণ, পাঠ পরিচিতি বিষয়টা গুরুত্বপূর্ণ। আবার আমাদের কবিতার, দেখো আমরা যে এটা দিনাজপুর বোর্ডের একটা কোশ্চেন সলভ করলাম, এরপরে সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ডের প্রশ্ন পেয়েছি, সব বোর্ড মিলায় আমরা যে একটা আলোচনা করলাম, এই আলোচনায় তোমার কি মনে হয়েছে? শুধু কবিতাটি গুরুত্বপূর্ণ, না শুধু শব্দার্থ গুরুত্বপূর্ণ, নাকি শুধু টিকা গুরুত্বপূর্ণ? না, এরকম কিছুই না। আমাদের শব্দার্থ যেভাবে মাথায় রাখতে হবে, টিকা যেভাবে মাথায় রাখতে হবে, পাঠ পরিচিতি ভালো করে পড়তে হবে, লেখক পরিচিতি, কবি পরিচিতি ভালো করে পড়তে হবে এবং মূল কবিতাটা তো অবশ্যই পড়তে হবে। তাহলে আমাদের আজকের যে পুরো ক্লাস, এই পুরো ক্লাসে আমরা একটা পূর্ণাঙ্গ আলোচনা করেছি, লেখক পরিচিতি থেকে, পাঠ পরিচিতি থেকে, শব্দার্থ, টিকা এবং আমাদের মূল কবিতা। পুরো অংশটায় আমরা একটা বড় আলোচনা করেছি। আশা করি এই লেকচারের পর তোমাদের সোনার তরী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ, জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ। আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আশা করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে এবং সৃষ্টিকর্তার ইবাদত করবে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।